জফরি চসার, তার যেমন ন্যারেটিভ পোয়েট্রি ছিল বা শেক্সপিয়ারেরও লেখা ন্যারেটিভ পোয়েট্রি ছিল, তেমনি শেলিরও কিছু ন্যারেটিভ পোয়েট্রি পোয়েমসও আছে। আমি আম, এই মুহূর্তে ওই কুন্তল চ্যাটার্জির লেখা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বইটাও দেখছি, যেখানে তোমাদের ছোট করে আম, ওনার জীবনের ব্যাপারে লেখা থাকবে। তারপরে ছোট ছোট যে 2 নম্বরের কোয়েশ্চেন্সগুলো হতে পারে, সেইখানে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে যে শেলি একটা মানে লেখা লিখেছিলেন, একটা নিবন্ধ লিখেছিলেন, দ্য নেসেসিটি অফ এথেইজম, 1811 সালে। সেটার জন্য তাকে তার কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ সে ধর্মের বিরুদ্ধে নাকি তিনি লিখেছিলেন। ঠিক আছে, এটা এখানেও লেখা রয়েছে। যে প্রতিষ্ঠানে তিনি পড়তেন, মনে হয় অক্সফোর্ড বা কেমব্রিজ, এরকম কোনো একটা বেশ বড় একটা মানে লেখার জন্য বড় একটা প্রতিষ্ঠানে তিনি পড়তেন। এবং ওই দ্য নেসেসিটি অফ এথেইজম, তারপরে আর একটা উনি লিখেছিলেন দ্য রেভল্ট অফ ইসলাম বলে বোধহয় আর একটাও। হ্যাঁ, 1818 সালে উনি লেখেন। তো উনি গদ্যও লিখতেন, মানে উনি প্যামফ্লেটস যেটাকে বলা হয় সেটাও লিখতেন। এবং যেমন তোমাদেরকে বলেছিলাম মিল্টনও প্যামফ্লেটস লিখতো। প্যামফ্লেটস বলতে পলিটিক্যাল, সোশ্যাল কোনো বিষয়ের ওপরে, কোনো পার্টিকুলার অ্যাসপেক্টের ওপরে তারা মানে তাদের অবজারভেশন, তাদের তাদের অভিমত ইত্যাদি এগুলো সব দিতেন আর কি। ঠিক আছে, তো কবিতা লেখার সঙ্গে সঙ্গে উনি এইসবও লিখতেন। এবং উনি রেভলিউশনে বিশ্বাস করতেন। তোমাদের একটা জিনিস হয়তো রোম্যান্টিক এজের বলার আগে, বলার সময় আমার একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে যে রোম্যান্টিক এজ বা রোম্যান্টিক পোয়েটসদের ওপরে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স, খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব খাটিয়েছে। সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। এটা একটা প্রশ্ন আসতেই পারে 2 নম্বরে রোম্যান্টিক এজের থেকে, যে এমন একটা ঐতিহাসিক ঘটনা লেখো বা এমন একটা ঐতিহাসিক ঘটনার উল্লেখ করো যেটা রোম্যান্টিক পোয়েট্রিকে গুরুতরভাবে, রোম্যান্টিক পোয়েট্রির ওপরে গুরুতর একটা প্রভাব ফেলেছে। সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন হয় হচ্ছে 1789-এ। এবং ফ্রেঞ্চ রেভলিউশনে মানে ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবে কি হয় কেউ বলতে পারবে? হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন? ফরাসি বিপ্লব কোথায় হয়, কবে হয় সেটা বলে দিলাম, কিন্তু কোথায় হয় এবং তার গুরুত্বটা কি, মানে ইউরোপিয়ান প্রেক্ষাপটে, নট জাস্ট অন রোম্যান্টিসিজমের ওপরে সেটার কি প্রভাব পড়ছে, সেটার থেকে বেশি জরুরি হচ্ছে যে ইউরোপের সমাজ, ইউরোপের জীবনের ওপরে সেটার কি প্রভাব পড়ে। কেউ কারোর হিস্ট্রি ছিল কি? কারোর হিস্ট্রি ছিল না? তোমাদের মধ্যে গ্র্যাজুয়েশনে কারোর হিস্ট্রি ছিল না? না স্যার। বাঁচা গেছে, থাকলেই বা কি জানতে পারতে। যাই হোক, তো আম, বা 11-12-এ তো তোমরা হিস্ট্রি পড়েছো বা 10 অব্দি হিস্ট্রি পড়েছো। ফরাসি বিপ্লবের কথা তো নিশ্চয়ই শুনেছো। কেউ শোনোনি ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশনের কথা? হ্যাঁ কি স্যার, কোনো শুনেছি আইডিয়া? কিন্তু অতটা মনে নেই। আচ্ছা, ফরাসি বিপ্লব মানে ফ্রেঞ্চ রেভলিউশন মানে অফকোর্স ফ্রান্সেই হয়েছে, 1879-এ হয়েছে। ফরাসি বিপ্লবের মূল ব্যাপারটা হলো যে রাজা রাজরাদের অত্যাচার, অ্যারিস্টোক্র্যাটসদের অত্যাচারে বিরক্ত হয়ে সাধারণ মানুষরা একজোট হয়ে আহ, যে রাজা ছিল লুই দ্য 16, তাকে
তার গর্দান দেয় এবং তার রানীকেও মেরে ফেলা হয়, মানে গর্দান দিয়ে দেওয়া হয়, যেটাকে তখনকার সময় খুব ফেমাস ছিল, মানে এইভাবে প্রাণ নাশ করা হতো, সেটাকে বলা হতো গুলিশন করা, গর্দানটা কেটে দেওয়া হতো আর কি গুলিশনের মাধ্যমে। এনিওয়ে, তো সেটার সাথে রোম্যান্টিক এজ বা রোম্যান্টিক পোয়েট্রির কি যোগাযোগ? সেটা হচ্ছে যে মানে যখন ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয় তখন সেটার যে স্লোগানটা ছিল হচ্ছে ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সাম্য, ফ্র্যাটার্নিটি মানে এক্স্যাক্টলি আমি ঠিক বলছি কিনা জানি না, মানে ভ্রাতৃত্ব হওয়া, মানে সব শ্রেণী, সব সমাজের সব সম্প্রদায়ের মধ্যে এক ঐক্য হওয়া, সেটাকে ফ্র্যাটার্নিটি বলা হচ্ছে। যদিও মানে উইমেনদের কথা এখানটা সেভাবে মেনশন করা হয়নি, তাই ফ্র্যাটার্নিটি, মানে ফ্র্যাটার্নিটি কথাটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে ব্রাদারহুড, সেখানে মহিলাদের জায়গা দেওয়া হয়নি, বাট লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটিতে আছে। তো দিজ আইডিয়াস, এই এক হওয়া, সবার সবার স্বাধীনতা হওয়া, সাম্য হওয়া সবার মধ্যে, সেই আইডিয়াগুলো ফ্রান্স থেকে ইংল্যান্ডে রোম্যান্টিক পোয়েটসরা খুব ইনফ্লুয়েন্সড হয়েছিল। এমনকি ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্সের ওদের কাঁধে কাঁধ দিয়ে লড়াই করবে বলে ফ্রান্সের লোকেদের, সাধারণ লোকেদের সাথে এক হয়ে রাজাদের বিরুদ্ধে লড়াই করবে বলে ওয়ার্ডসওয়ার্থ চলে গেছিল ফ্রান্সে। সে আর ঠিক জায়গায় পৌঁছতে পারেনি, তার আগেই সে একজন মহিলাকে বিয়ে ঠিয়ে করে তারপরে আবার তাকে সেখানেই ছেড়ে রেখে আবার চলেও আসে। অনেক রকমের ক্লেচ্ছা আর কি। এই তো বাট এই আইডিয়াগুলো, লিবার্টি, ফ্রিডম, সাম্য, এইসব আইডিয়াগুলো ইয়েদেরকে খুব ইনফ্লুয়েন্স করে, রোম্যান্টিক পোয়েটসদের খুব ইনফ্লুয়েন্স করে। এমনকি কোলরিজের লেখা ফ্রান্স অ্যান্ড ওড, ফ্রান্সের ওপরে তিনি একটা ওডও লেখেন। তো শেলির ওপরে এই আইডিয়াগুলো সব থেকে বেশি কার্যকরী হয়েছিল। শেলি ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ রেভলিউশনারি পোয়েট। যেমন কিটস, ওই যে পয়েন্টটা তোমাদেরকে বলেছিলাম, লাভ অফ ডিস্টেন্স বোথ ইন টাইম অ্যান্ড স্পেস, কিটস যেমন গ্রিক, রোমান বা মিডিভেল কালচার, মিডিভেল হিস্ট্রিতে ফিরে যাচ্ছিল এসকেপ করার জন্য, পলায়ন করার জন্য ডেইলি জীবনের যে সমস্যাগুলো থেকে, তেমনি শেলি জাম্পড টু দ্য ফিউচার। শেলি ভবিষ্যতে চলে যাচ্ছিল, ভবিষ্যতে দিকে এগিয়ে যাচ্ছিল, এবং সে ভবিষ্যতের একটা কথা বিশ্বাস করতো, রেভলিউশনের, বিপ্লব। এবং সে মনে করতো যে বিপ্লবের মাধ্যমে সামাজিক জীবনে, মানুষের জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে। মানে রেভলিউশন মানেই তো তাই, বিপ্লব মানেই তাই, যে যে মানে বদলটা খুব খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং মানে আমূল পরিবর্তন যখন হচ্ছে তখন সেইটাকে রেভলিউশন বলা হয়। ঠিক আছে, যেমন আমাদের রাজ্যেও একবার পরিবর্তন নাকি এসছিল, তো অনেক কিছুই পাল্টে গেছিল। তো সেরকমই শেলিও বিশ্বাস করতো যে রেভলিউশনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে মানুষের জীবনের মধ্যে প্রচুর রকমের পরিবর্তন আসতে পারে এবং মানুষ আরও উন্নত হয়ে যাবে এই পরিবর্তনগুলো হওয়ার পরে। সো Shelley was often considered to be a poet of revolution, poet of rebellion. ঠিক আছে, এমনকি I'm not sure whether I am saying the right thing or not, আমি মানে আমার একটু নিজেরই ডাউট আছে, বাট বিপ্লব বা বিদ্রোহের ব্যাপারটা শেলির মানে জীবনেও আছে, যেটা আমি আগেও বললাম যে দ্য রেভল্ট অফ ইসলাম বলো বা দ্য নেসেসিটি অফ এথেইজম বলো, এই লেখাগুলোর মাধ্যমে কিন্তু
সে যে অর্থোডক্স সোসাইটিটা আছে, মানে ইংল্যান্ডের যে অর্থোডক্স সোসাইটিটা ছিল, সেটার প্রবল বিরোধিতা করেছিল এবং মানে জ্বালিয়ে দিয়েছিল আর কি তার লেখা দিয়ে। যেমন রোদ্দুর রয় মাঝে মধ্যে সমাজের বিভিন্ন লোকজনকে গালাগাল দেয়, যদিও সেটা খুবই পেটি একটা ব্যাপার, বাট অনেক সময় অনেক সত্যি কথাও সে মুখ ফসকে বলে দেয়। আশা করি তোমরা রোদ্দুর রয়কে চেনো সবাই, জানো তো সবাই রোদ্দুর রয়ের ব্যাপারে? কে জানে না রোদ্দুর রয়কে? মানে আমি রোদ্দুর রয়কে অ্যাজ এ গুড এক্সাম্পল দিচ্ছি না, ইজ এ ব্যাড এক্সাম্পল, খুবই খারাপ এক্সাম্পল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় এমন কিছু লোকে বলে দেয় মুখ ফসকে বা ইচ্ছাকৃতভাবেই, যেটা আমাদের সমাজের যে সমাজটাকে নগ্ন করে দেয়, সমাজের যে হিপোক্রেসি, সমাজের যে ভণ্ডামি, সেইটা আমাদের চোখের সামনে তুলে ধরে, ভালো ভাষাতেই হোক খারাপ ভাষাতেই হোক, যাই হোক। তো শেলিও এরকম ধরনের একজন লেখক ছিলেন, যিনি এই সমাজের যে ভণ্ডামিগুলো আর কি আছে সেগুলোর বিরুদ্ধে তিনি লিখছিলেন। ট্রায়াম্ফ অফ লাভ বলে একটা অলমোস্ট এপিক, মানে সাইজটা অনেকটা বড় কবিতার আর কি, সেটাও ইয়ে লেখে, শেলি লেখে, এবং ওর যে ওডসগুলো আছে তার সঙ্গে এটাও একটা অ্যাডিশন, ঠিক আছে। আর আমি তোমাদের আগেই বলেছিলাম যে শেলি জলে ডুবে মারা যান, অথচ শেলির জল খুব পছন্দ ছিল। শেলি কিছু ড্রামাও লেখেন, কিছু নাটকও লেখেন, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড, যেটাকে একটা লিরিক্যাল ড্রামা বলা হয়। চেনচি বলে একটা ড্রামা তিনি লেখেন, যেটা একটা ট্র্যাজেডি, যেমন ওয়ার্ডসওয়ার্থ একটা ট্র্যাজেডি লেখার চেষ্টা করেছিল দ্য বর্ডারার্স বলে, তেমনি সেরকমই শেলিও চেনচি বলে একটা, মানে উচ্চারণটা হচ্ছে চেনচি, একটা প্রমিথিউস আনবাউন্ড আর একটা চেনচি, আরও একটা দুটো ড্রামা ওনার লেখা আছে যেগুলো লেস পপুলার আর কি। তো এইগুলোই মূল ব্যাপার ইয়ের, মানে শেলির ক্ষেত্রে। আর ওনার সব থেকে বিখ্যাত যে লাইন, মানে ওনার আইডিয়াও একটা আছে, যেটা যেমন শেলির কিটস এবং ওয়ার্ডসওয়ার্থের যেমন একটা তথ্য আছে, একটা আইডিয়া আছে, মানে লিটারেচারের ব্যাপারে ওনারা কিছু একটা লিখে গেছিলেন, সেরকম শেলিরও আছে। কিন্তু তার সব থেকে বিখ্যাত লাইন, মানে যদি বলতে হয়, যেমন ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে আমরা বলেছিলাম যে পোয়েট্রির যে ডেফিনেশনটা, স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, ঠিক সেরকমই ট্রায়াম্ফ অফ লাইফ হবে, ওটা ট্রায়াম্ফ অফ লাভ নয়। তো শেলির সেরকমই একটা আইডিয়া, সেরকমই একটা লাইন হচ্ছে, মানে সেটা কবিতার লাইন, সেটা কোনো মানে থিওরির লাইন নয়। সেটা হচ্ছে যে তোমাদের আগেই বলেছিলাম যে আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ আই ব্লিড, মানে এটাকে বলা যেতে পারে রোম্যান্টিক পোয়েট্রির মানে রূপক, রোম্যান্টিক পোয়েট্রির সিম্বল এই লাইনটা, কারণ এখানে নিজস্বতার ব্যাপারে বলা হচ্ছে, নিজের লাইফের ব্যাপারে সে কিছু একটা বলতে চাইছে। আর তার লেখা ডিফেন্স অফ পোয়েট্রি, সিডনি বলে একজন ভদ্রলোক ছিলেন, তার লেখা ছিল হচ্ছে আপোলজি ফর পোয়েট্রি, যেটার আর একটা নাম ডিফেন্স অফ পোয়েট্রি ছিল ঠিকই, কিন্তু এইখানে শেলির লেখা একটা বই বা একটা এসে, যেখানে তিনি কবিতাকে ডিফেন্ড করছেন, কবিতা লেখাটাকে ডিফেন্ড করছেন, সেটার নাম হচ্ছে ডিফেন্স অফ পোয়েট্রি। তো ডিফেন্স অফ পোয়েট্রি ওনার লেখা একটা ভালো, মানে তত্ত্ববোধের বই, মানে থিসিস বলা যেতে পারে আর কি, আইডিয়া অ্যাবাউট পোয়েট্রি বলা যেতে পারে, যদিও সেটা এই বইতে এইখানে দেখছি না এক্স্যাক্টলি কবে সেটা পাবলিশ হয়েছিল।
তোমরা গুগলে চেক করে নিতে পারো যে কবে এটা পাবলিশ হয়েছিল, ডিফেন্স অফ পোয়েট্রি। আই থিঙ্ক 1820। হ্যাঁ, যাই হোক, তো আমার স্ত্রী আমাকে ধরিয়ে দিচ্ছে যে ওটা 1817 পরে হয়েছিল। এনিওয়ে, সেটা আমার খেয়াল নেই, এখানে লেখাও নেই, বাট দিস ইজ, হ্যাঁ, ডিফেন্স অফ পোয়েট্রি। এখানে ডিফেন্স অফ পোয়েট্রি কবে পাবলিশ হয়েছে সেটা লেখা নেই, কিন্তু ডিফেন্স অফ পোয়েট্রি একটা প্রস্তাবনা, একটা থিসিস বলা যেতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা পড়বে। ডিফেন্স অফ, আচ্ছা, 1821-এ পাবলিশ হয়েছে, আর পরে পাবলিশ হয়েছে 1840-তে। হ্যাঁ, তো যেটা বলতে গিয়ে মানে অন্য দিকে চলে গেলাম, সেটা হচ্ছে যে বিদ্রোহের যে কবি, মানে যেমন নজরুল ইসলামকে বোধহয় বিদ্রোহী কবি বলা হয়, তাই না বাংলায়? ওই যেহেতু উনি মানে ইংরেজদের বিরুদ্ধে লিখছিলেন, সেটা আলাদা ধরনের বিদ্রোহ, কিন্তু শেলির একটা মানে মানে নিজস্ব জীবনের একটা বিদ্রোহের ব্যাপার হচ্ছে যে উনি এমন একজন ভদ্রলোকের মেয়েকে বিয়ে করলেন যে চাইতো না যে শেলির সাথে তার বিয়ে হোক। ম্যারি শেলিকে তিনি বিয়ে করেন, এবং ম্যারি শেলি ঘটনাচক্রে হচ্ছে খুব বিখ্যাত একটাই নভেল উনি লিখেছিলেন, বা একটাই নভেল পাবলিশ হয়েছিল আর কি ওনার লেখা। সেটা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। নাম নিশ্চয়ই শুনেছো তোমরা। ফ্র্যাঙ্কেনস্টাইন বলে একটা নভেল তিনি লেখেন, হরর গথিক নভেল আর কি। তো সেটার জন্য তিনি খ্যাত, ম্যারি শেলি। আর মানে এদের পরিবারের অনেক লোকই অনেক রকমের মানে খ্যাতি সম্পূর্ণ লোকজন আর কি। কেউ ম্যারি উলস্টনক্রাফট বলে একজন ভদ্রমহিলা আছেন, যিনি ফেমিনিজমের মাতা বলে মনে করা হয় তাকে। তো তিনি ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন লিখেছিলেন 1794-এ। তো যাই হোক, মানে এদের মতন বিখ্যাত এবং শক্তিশালী লোকজনের সাথে মোটামুটি লড়াই করেই ম্যারি শেলিকে বিয়ে করে, এবং ওরা পালিয়ে যায়। আর মাঝে মধ্যেই শেলি ইটালিতে চলে যেতেন, ইটালিতে সময় কাটাতেন, এবং আমার ধারণা তিনি ইটালিতেই মারা যান জলে ডুবে। তো শেলির ব্যাপারে এই জিনিসগুলো অলরেডি রয়েছে, শেলির কন্ট্রিবিউশন, শেলির স্টাইল অলরেডি আলোচনা হয়ে গেছে, যে রোম্যান্টিক স্টাইলেই উনি লিখতেন। তবে আর একটা জিনিস যেটা আলাদা ছিল, সেটা হচ্ছে শেলি লুক টুয়ার্ডস দ্য ফিউচার। শেলি ভবিষ্যতের মানে আলোচনা বেশি করতেন, শেলি ভবিষ্যৎকে নিয়ে বেশি ব্যস্ত ব্যস্ত মানে শেলি ভবিষ্যৎকে নিয়ে বেশি গুরুত্ব দিতেন। যেমন কিটস বা কোলরিজ, এরা পাস্টকে নিয়ে বেশি গুরুত্ব দিত। অ্যান্ড এদের যারা এদেরকে যারা ক্রিটিসিজম করছে, তারা বলছে যে তাদের বক্তব্য হচ্ছে যে এরা এই কাজটা পলায়ন করার জন্য করতো, কারণ তারা নিজেদের জীবনটাকে করতে পারতো না, ফেস করতে পারতো না। ওদের জীবনে অনেক রকমের সমস্যা ছিল, তাই জন্য তারা মাঝে মধ্যেই পলায়ন করতো, নয় পাস্টে নয় ফিউচারে। কিডস যেমন পলায়ন করতো নিজের ইমাজিনেশনের দ্বারা তৈরি একটা দুনিয়ায়, যেটার মধ্যে ওড টু নাইটিঙ্গেলও একটা দুনিয়া আর কি, নাইটিঙ্গেলের দুনিয়া। ওকে, এটা হলো শেলির ব্যাপারে। এবার আর একজন রোম্যান্টিক যিনি নভেলিস্ট, তার নাম হচ্ছে স্কট, স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট বেসিক্যালি একজন নভেলিস্ট, নভেল লিখতেন, এবং উনি যে ধরনের নভেল লিখতেন সেটাকে বলা হতো হিস্টোরিক্যাল নভেল। মানে ইতিহাসের উপরে ভিত্তি করে যে নভেলগুলো লেখা হতো সেগুলোকে বলা হতো হিস্টোরিক্যাল নভেল। এবং ওনার বেশিরভাগ নভেলই হিস্টোরিক্যাল নভেল, এবং হিস্ট্রি মানে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের হিস্ট্রি। বেসিক্যালি স্যার ওয়াল্টার স্কট ওয়াজ ফ্রম স্কটল্যান্ড, আই মিন হি ওয়াজ আ স্কটিশ পার্সন, ওর নামেই স্কট রয়েছে, বাট মানে একই জিনিস নয় দুটো, বাট উনি স্কটিশ ছিলেন, আনলাইক ব্রিটিশ পার্সন, হি ওয়াজ আ স্কটিশ পার্সন। স্কটল্যান্ড ব্রিটেন এখনো
এখনো এক হয়ে আছে কি না আলাদা হয়ে গেছে জানি না। মানে আর একটা জায়গা, স্কটল্যান্ড ইংল্যান্ডের কাছাকাছি আর একটা জায়গা, এক সময় একই ছিল, এখন আবার আলাদা হয়ে গেছে, বা আগে আলাদা ছিল এখন এক হয়ে গেছে। যাই হোক, মানে ওটার কাছাকাছি একটা জায়গা। তো স্কটল্যান্ডের যে বিভিন্ন ঐতিহাসিক ঐতিহ্য, ইতিহাসের যা যা কিছু ঘটনা, সেগুলোর ওপরে বেস করে কোনো কোনো সময় ফিকশনাল, মানে কাল্পনিক, আবার কোনো কোনো সময় সত্যিকারের কোনো ঘটনা অবলম্বন করে তিনি ওনার বিখ্যাত যে নভেলগুলো আছে সেগুলো তিনি লিখতেন। এখানে আমার ধারণা যে তোমাদের কাছে যে পিডিএফটা আছে সেখানে স্কটের ব্যাপারেও মেনশন করা রয়েছে, কিন্তু আমাকে একবার দেখে নিতে হবে যে এখানে স্কট আছে কিনা। থাকার কথা। তোমাদের কাছে এই কুন্তল চ্যাটার্জির পিডিএফটা তোমাদেরকে দিয়েছিলাম তো? হ্যাঁ, ওয়াল্টার স্কট, আচ্ছা কিটসের পরেই ছিল। এক মিনিট দেখে নি। শেলি, শেলি শেলিও কিটস। স্কট, ওকে, এই পেজ। স্কট এক ধরনের বিশিষ্ট লেখা লিখতো, সেইটা আমি জানতে চাইছিলাম, সেটা হচ্ছে নামটা। হ্যাঁ, উপন্যাসিক ওয়াল্টার স্কট। আমি তোমাদের সাথে স্ক্রিনটাও শেয়ার করছি যাতে তোমরাও দেখতে পাও। এই যে এইখানটা আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, উপন্যাসিক ওয়াল্টার স্কট। তো এই যে দেখো একটা জিনিস লেখা রয়েছে, ক্যাসল অফ অট্রান্টো, মানে বানান লেখাটা একটুখানি ইয়ে হয়ে গেছে, কেটে কুটে গেছে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে রোম্যান্টিক এজ যখন আমরা পড়ছি, মানে যদিও এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু রোম্যান্টিক এজ যখন আমরা আলোচনা করছি, তখন রোম্যান্টিক এজ আলোচনা করতে গেলে আমাদেরকে গথিক নভেলের ব্যাপারেও জানতে হবে, যেটা কিছুক্ষণ আগে তোমাদের একটা উদাহরণ দিলাম, যে শেলির স্ত্রী ম্যারি শেলি ফ্র্যাঙ্কেনস্টাইন বলে একটা গথিক নভেল লেখে। তো গথিক কথাটার মানেটা কি? গথিক কথাটার মানেটা হচ্ছে এমন এক ধরনের নভেল, মানে নভেলের ক্ষেত্রে গথিকের যে মানেটা, নাহলে গথিক মানে অ্যাকচুয়ালি হচ্ছে গথদের মতন লেখা। গথ এক ধরনের স্টাইল, ফ্রান্সে বা ইটালিতে তৈরি হওয়া এক ধরনের আর্কিটেকচারকে গথিক আর্কিটেকচার বলা হয়। সেই আর্কিটেকচারটা হচ্ছে অনেক উঁচু উঁচু মিনার হবে, মানে বাড়িটা যে তৈরি হচ্ছে, যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, সেটা প্রচুর উঁচু হবে,
এবং পাথরের তৈরি, এবং বাইরে অনেক ধরনের ডিজাইন থাকবে, এবং সেই ডিজাইনের মধ্যে এক ধরনের মিথিক্যাল ক্রিয়েচার, কাল্পনিক এক ধরনের জন্তু থাকবে, যেটাকে গার্গয়েলস বলা হয়। গার্গয়েলস এক ধরনের মিথিক, কাল্পনিক ক্রিয়েচার, ঠিক আছে, যারা ওই ঘরটাকে, ওই বাড়িটাকে চারটে কোণে চারটে দেওয়া হয় যাতে ওরা প্রোটেক্ট করে, এরকম বলা হয় যে ওরা প্রোটেক্ট করে। আর গল্পের মধ্যে ভূত, কঙ্কাল, প্রেত, এরকম ধরনের মানে অমানুষিক, সুপারন্যাচারাল, অলৌকিক সব জিনিসপত্র দেখা যাবে। মানে গথিক নভেলগুলোর মধ্যে এই জিনিসটা ছিল। মানে কিছু কিছু বাড়ি দেখলে মনে হয় না যে ভুতুরে বাড়ি, তো সেরকমই আর্কিটেকচার থেকে লিটারেচার, মানে এটাই লিবারেল আর্টসের একটা ভালো দিক, যে একটা ডিসিপ্লিন আর একটা ডিসিপ্লিনের থেকে অনেক সময় অনেক কিছু ধার দেনা করতে থাকে আর কি। যাই হোক, তো গথিক লিটারেচার, গথিক নভেল ইজ ওয়ান অফ দ্য ফিচার্স অফ রোম্যান্টিক এজ। যদিও এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তোমাদের জেনে রাখা ভালো। এবং সব থেকে প্রথম গ্রাফিক নভেল, গথিক নভেল হয়তো লেখা হয়, যিনি লেখেন তার নাম হচ্ছে হোরেস ওয়ালপোল। হোরেস ওয়ালপোল, দ্য ক্যাসেল অফ অট্র্যান্টো, মানে টিটা কেটে গেছে, অট্র্যান্টো হওয়া উচিত। এটা কি লিখেছে আমি বুঝতে পারছি না, আমার যতদূর ধারণা এটা ক্যাসেল অফ অট্র্যান্টো হওয়া উচিত। 1760-70-এর দশকে এটা লেখা, এবং এটাকেও বলা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস রূপে মনে করা হতো আর কি। এইটাকে ঐতিহাসিক নভেল বলে মনে করা হতো, বাট অ্যাকচুয়ালি ইটস গথিক নভেল। তো ওয়াল্টার স্কট গথিক নভেলও লিখেছেন, ঐতিহাসিক নভেলের সঙ্গে সঙ্গে তিনি গথিক নভেলও লিখেছেন। এবার ওনার মানে মূল যে যোগদানটা, আবার ওই শব্দটা ভুলে গেলাম, যেটা কন্ট্রিবিউশনের ভালো শব্দ আর কি, সেটা হচ্ছে যে উনি নভেলস, অনেকগুলো নভেলস লিখেছেন, এবং নভেলের যে মানটা হয় সেইটাকে তিনি তুলে দিয়েছেন। কারণ আমরা রোম্যান্টিক পোয়েট্রি, রোম্যান্টিক এজ দেখার সময় আমরা দেখছিলাম যে গুরুত্বটা ছিল হচ্ছে কিন্তু ইয়ের ওপরে, কবিতার ওপরে, গুরুত্বটা লেখার ওপরে, গদ্যের ওপরে ছিল না। পোয়েট্রিটাকেই মেনলি হাইলাইট করা হতো, ড্রামা এবং নভেল অতটা ডেভেলপড হয়নি। বাট স্যার ওয়াল্টার স্কট এই ড্রামাটাকে, এই নভেল রাইটিংটাকে অনেকটা উঁচুতে তুলে দিয়েছিলেন নিজের লেখার মাধ্যমে, ঠিক আছে। তো এটা ওনার সব থেকে বড় কাজ, যেটা উনি লিটারেচার, ইংলিশ লিটারেচারের জন্য করেন। ওনার লেখার যে মানে উনি যে ধরনের নভেলসগুলো লেখেন, সেটা মানে হিস্টোরিক্যাল নভেল বাদ দিয়েও, হিস্টোরিক্যাল নভেল ছাড়াও ওনার মানে ওনার লেখার একটা, ওনার ধরনটাকে কিছু একটা নামে বলা হয়, এবং সেইটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ওনার কিছু বিখ্যাত নভেল এইখানে লেখা রয়েছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দ্য মিনিস্ট্রেলসি অফ দ্য স্কটিশ বর্ডার, ঠিক আছে। তারপরে দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, এটা লেখাটা অপরিষ্কার। দ্য লেডি অফ দ্য লেক, দ্য লর্ড অফ দ্য আইল। ও আচ্ছা, এগুলো ওনার কবিতা, দীর্ঘ কবিতা, বড় কবিতা। এগুলো দ্য মিনিস্ট্রেলসি অফ দ্য স্কটিশ বর্ডার এবং দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, এগুলো ঐতিহাসিক এবং রোম্যান্টিক লেখা, রোম্যান্টিক ঐতিহাসিক লেখা।
আর এগুলো দ্য লেডি অফ দ্য লেক, দ্য লর্ড অফ দ্য আইল, এগুলো দীর্ঘ কবিতা, ঠিক আছে। আম, আহ, হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম। ওয়েভারলি, স্কটের প্রথম উপন্যাস ওয়েভারলি 1814 সাল, বিশাল ও বিশদ ঐতিহাসিক পটভূমিকায় রচিত এক চমকপ্রদ ও গতিময় কাহিনী। তো ওয়েভারলি নভেলস মানে এই ধরনের যে নভেলগুলো হয় সেগুলোকে একসঙ্গে ওয়েভারলি নভেলস বলা হয়। মানে ওয়েভারলি নভেলস যেমন ওড, রোম্যান্টিক পোয়েটসদের ইয়ে কি বলে মানে চেনা যায় চিহ্ন, ঠিক সেরকমই ওয়েভারলি উপন্যাসগুলো হচ্ছে স্কটের লেখা, স্কটের দ্বারা তৈরি চিহ্ন। মানে স্কট স্কট মানেই হচ্ছে ওয়েভারলি, এরকম বলা হয় আর কি। তারপরে এই যে নিচে যতগুলো নভেলের নাম লেখা রয়েছে, দ্য হার্ট অফ মিডলোথিয়ান, দ্য লেজেন্ড অফ মন্ট্রোস ইত্যাদি, এগুলো সবই হচ্ছে ওনার লেখা ওই ওয়েভারলি নভেলসের আদলে লেখা, এবং এগুলো সবই হিস্টোরিক্যাল রোম্যান্টিক নভেল, যেটার মধ্যে অনেক রকমের গথিক এলিমেন্টসও আছে। গথিক, আবার বলছি, গথিকে যেখানে ভূত প্রেত ইত্যাদি উপদ্রব থাকবে, মিডিভেল এজের ওপরে লেখা অনেক নভেল, অনেক লেখা থাকতে পারে। তোমাদের আগেই বলেছি যে রোম্যান্টিক এজের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে পাস্টে চলে যাওয়া, ইতিহাসের গভীরে চলে যাওয়া। তো স্কট ওয়েন্ট ইনটু দ্য মিডিভেল এজ, মিডিভেল শিভ্যালরি তে বিশ্বাস করতো। শিভ্যালরি মানে হচ্ছে বীরত্ব দেখানো, একটা পুরুষকে দেখানো হতো সে খুব বীরত্ব দেখাচ্ছে, কোনো মহিলাকে কোনো একটা সমস্যা থেকে সে উদ্ধার করছে। তো এই ধরনের কাজগুলোকে শিভ্যালরি বলা হতো এবং শিভ্যালরিক কাজ বলা হতো। তো ওয়ান অফ দ্য থিমস স্কটের লেখা নভেলদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ থিম ছিল হচ্ছে শিভ্যালরি, কিভাবে একজন পুরুষ তার দায়িত্ব, তার মানে সমাজের প্রতি এবং মহিলাদের প্রতি তার দায়িত্ব, বা তার মাস্টারের প্রতি দায়িত্ব, মানে একজন যোদ্ধা সে তার রাজা কে কিভাবে বাঁচাচ্ছে, তার রাজার জন্য কিভাবে সে প্রাণ দিয়ে দিচ্ছে, এগুলো সব ছিল হচ্ছে স্কটের লেখার মধ্যে মেন থিমসগুলো, ঠিক আছে। আইভেনো বা অন্য যে আরও লেখাগুলো আছে সেগুলোর ব্যাপারেও তোমরা দেখে নেবে কবে ওটা পাবলিশ হয়। যেমন এখানে লেখা রয়েছে যে 1829 প্রকাশিত আইভেনো ঐতিহাসিক উপন্যাসের দ্বিতীয় পর্বের সূচনা করেছিল। তো প্রশ্নটা তো হতে পারে যে কোন উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাসের দ্বিতীয় পর্বের সূচনা করেছে বলে মনে করা হয়, তাহলে সেটার উত্তরটা হবে আইভেনো, ঠিক আছে। এরকম তোমরা একটুখানি দেখে নেবে এই জায়গাটা। এখানে 2 নম্বরের প্রশ্নের জন্য বা 10 নম্বরের প্রশ্নের জন্যও কি কি হতে পারে এইখান থেকেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এইখানে আলাদা করে যেমন স্টাইল, যদি কোয়েশ্চেনটা থাকে যে স্টাইলের ব্যাপারে, তখন স্কটের রচনার কিছু প্রাসঙ্গিক বৈশিষ্ট্য, কি কি প্রাসঙ্গিক বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য ছিল, সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। তো আশা করি এইটা তোমরা যদি দেখে নাও, পড়ে নাও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আজকে তাহলে এত দূর অবধিই থাক। পরের দিন আমাদের সিলেবাসের যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে কি হবে এরপরে নেক্সট, ভিক্টোরিয়ান এজ রয়েছে বোধহয়, ডেভিড কপার, এই চার্লস ডিকেন্স নভেলিস্ট আছে, তাই না? তোমাদের সিলেবাসটা তোমাদের কাছে আছে নিশ্চয়ই আমার ধারণা। আমরা ভিক্টোরিয়ান এজটা একটু আলোচনা করে নেব, তোমরা একটুখানি পড়ে রাখো, এই বইটার থেকে পড়লে আরও ভালো হয়। ভিক্টোরিয়ান এজটা একটুখানি তোমরা নিজেরাও পড়ে রাখো। স্যার এলিয়ট আছে।
এলিয়েট মানে হ্যাঁ, ডাইরেক্ট ভিক্টোরিয়ান এজের পরে মডার্ন এজ হয়ে যাচ্ছে। মানে সিলেবাসে তো নাম অনুযায়ী দেওয়া আছে। এলিয়েট, হ্যাঁ এলিয়েট হলে সেটা মডার্ন এজ, তাই ঠিক আছে, ভিক্টোরিয়ান এজ নেই, এলিয়েট আমরা সোজা চলে যাব। তো এলিয়েট বিলংস টু দ্য মডার্ন এজ, ঠিক আছে। তো মডার্ন এজটা তোমরা একটুখানি পড়ে নেবে, এইখানে মানে মডার্ন এজ লেখা রয়েছে, মডার্ন এজ রয়েছে, আধুনিক যুগ রয়েছে, এবং এলিয়েটের ব্যাপারেও তোমরা একটুখানি পড়ে নেবে, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। ঠিক আছে, তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো, আর না হলে তোমরা মিটিং লিভ করতে পারো।